ভয়ঙ্কর একজন খুনি হঠাৎ করে প্রেমে পড়ে যায় একটি মেয়ের। তারপর সেই মেয়েটির জন্যই সেই খুনিটির জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা আপনি ভাবতেও পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2012 সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান মুভি যার নাম এ কোম্পানি ম্যান। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 6.6 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকতা। গল্পের শুরুতেই আমরা একটা গাড়িতে হিরান আর রাহুল নামের একজনকে দেখতে পাই, যারা একটা কোম্পানিতে চাকরি করে। আজকে তারা একটা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছে, আর আজকের পার্সেলটা ডেলিভারি করতে হবে শহরের একটা পুলিশ স্টেশনে। কাজটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই হিরান রাহুলকে বলে সে যেন কাজটা সাবধানে করে। এরপর রাহুল পার্সেলটা নিয়ে স্টেশনের ভেতরে যায়, আর হিরান বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। রাহুল লিফটে উপরে ওঠার সময় দুইজন পুলিশ তার উপরে ঠাট্টা করে বলে এই পার্সেল তো ড্যামেজও হতে পারে, কিন্তু রাহুল বলে আমার কাজ শুধু পার্সেল ডেলিভারি করা, এর ভেতরে কি আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এরপর রাহুল একটা ফ্লোরে এসে লিফট থেকে নেমে যায়, আর পুলিশ দুজন উপরের ফ্লোরে চলে যায়। আর সেখানে এমন একজন সাক্ষীকে রাখা হয়েছিল যার সাক্ষ্যের জন্য অনেক বড় একজন গ্যাংস্টারের সাজা হবে, কিন্তু হঠাৎ সেই ফ্লোরে রাহুল চলে আসে। তখন কয়েকজন পুলিশ তাকে আটকায় আর বলে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তুমি এখানে কেন এসেছো? রাহুল কোনো উত্তর না দিয়ে মনের আনন্দে গান শুনতে থাকে। তখনই হঠাৎ একটা পুলিশ লক্ষ্য করে রাহুলের হাত ওই পার্সেলের মধ্যে ঢোকানো। তারা কিছু বুঝে ওঠার আগেই রাহুল তাদের উপরে গুলি চালিয়ে দেয়, আর ওই পার্সেলের মধ্য থেকে বন্দুক বের করে একে একে ওখানে থাকা সবাইকে মেরে দেয়। এরপর সে সেই সাক্ষীর কাছে যেয়ে তাকেও হত্যা করে। তারা মূলত এখানে এসেছিল ওই সাক্ষীকে মারার জন্য, আর এটাই ছিল তাদের আজকের মিশন। এরপর রাহুল মিশন শেষ করে হিয়ানকে ফোন দিতে দিতে সেখান থেকে বের হয়, আর ঠিক তখনই কেউ একজন তাকে পেছন থেকে আঘাত করে নিচে ফেলে দেয়। রাহুল তখন দেখতে পায় তাকে আঘাত করা লোকটা আর কেউ নয়, তার সাথে আসা হিয়ান। আহত অবস্থায় সে হিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি এখন আমাকে মেরে ফেলবে? হিয়ান জবাবে বলে হ্যাঁ, মিশন শেষ হতেই তোমাকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছে, কারণ তুমি অল্প কয়েকদিনে এই কোম্পানির ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছো। আসলে আমি কেবলমাত্র অর্ডার ফলো করছি, তাই আমার হাতে এখন আর কিছুই করার নেই। মারা যাওয়ার আগে রাহুল হিয়ানকে তার একটা শেষ ইচ্ছা পূরণ করতে বলে। সে বলে আমার জমানো কিছু টাকা পয়সা আছে, সেগুলো আমার মায়ের কাছে তুমি দিয়ে দাও। তো হিয়ান এবার তার কাজ শেষ করে বাইরে বেরিয়ে আসে। গাড়ি চালিয়ে কিছু দূর আসতেই কয়েকজন লোক তার গাড়ির কালারটা নিমিষেই চেঞ্জ করে দেয়, যাতে কেউ কিছু বুঝতেই না পারে। সেখান থেকে বেরিয়েই হিয়ান স্যুটবুট পরে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে মানুষ খুন করার কোম্পানিতে কাজ করে। তার অফিসের নাম এনসিএন কোম্পানি। এখানে সবাই সাধারণ মানুষের মতোই কাজ করে, যাতে কেউ বুঝতে না পারে এই কোম্পানির আড়ালে এরকম ভয়ঙ্কর কাজ করা হয়। এখানে কাজ করা সবাই গ্যাংস্টার বা খুনি, যারা টাকার বিনিময়ে মানুষ খুন করে বেড়ায়। আর হিয়ান এখানকার সবার সিনিয়র, তার অফিসের প্রত্যেকেই তাকে সম্মান করে। যাই হোক, এরপরে হিয়ান তার কেবিনে যায়, আর সেখানে থাকা একটা হাতল ঘোরাতেই একটি সিক্রেট দরজা ওপেন হয়। হিয়ান সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আর নিজের বন্দুক সেখানে জমা দেয়। সেখানে ওই কোম্পানির ম্যানেজার কং মিশন শেষ করে আসতে এত দেরি হওয়ার কারণ জানতে চায়, তবে হিয়ান তার কথার কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র সরি বলে সেখানে দাঁড়িয়ে থাকে। এবার কং জিজ্ঞেস করে রাহুল কোথায়? হিয়ান উত্তর দেয় আমি তাকে মেরে মিশন কমপ্লিট করেছি। এরপর হিয়ান তার বন্ধু মুসার সাথে দেখা করতে যায়, যে কিনা ওই কোম্পানিতে এক সময় কাজ করত। অনেক আগে সে এই কাজ থেকে অবসর নিয়েছে। আসলে মুসার কাছ থেকে হিয়ান এসব কাজ শিখেছে। হিয়ান তাকে বলে গতকাল মিশন শেষে রাহুল নামে একজন নতুন এমপ্লয়িকে মেরে ফেলেছি, কিন্তু মারা যাওয়ার আগে সে তার পরিবারকে হেল্প করার জন্য রিকোয়েস্ট করেছে, তাই আমি ছেলেটিকে সাহায্য করতে চাই। এখন তুমি কি বলো? মুসা কিছু সময় চুপ করে থেকে বলে আসলে কোম্পানির রুলসের বাইরে
বাইরে গিয়ে এ কাজ করা তোমার ঠিক হবে না। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে এত বড় ঘটনা ঘটে যাওয়ার কারণে সেখানকার সিসিটিভি চেক করা হচ্ছিল এবং তদন্ত শুরু হয়। আর তদন্তে দায়িত্বে থাকা এক অফিসার হিয়ানকে শনাক্ত করে ফেলে। এদিকে হিয়ান রাহুলের পরিবারের সাথে দেখা করতে যায় আর তার পরিবারকে বলে কোম্পানির এক বিশেষ কাজের জন্য রাহুলকে বিদেশ পাঠানো হয়েছে। তখন সে রাহুলের মাকে কোম্পানির একটি ভিজিটিং কার্ডও দেয়, যেটা একেবারেই কোম্পানির নিয়মের বাইরে। হিয়ান লক্ষ্য করে রাহুলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আসলে রাহুলের বাবা নেই, একমাত্র রাহুলের ইনকাম দিয়েই তার মা এবং বোনের ভরণ পোষণ চলে। তারপরে আবার বাজে ছেলে মেয়েদের সাথে মিশে রাহুলের বোন বাজে পথে চলে গেছে, তাই সে তার মায়ের কথা তেমন একটা শোনে না। তারপর রাহুলের মা ক্যাসেটে একটা গান চালায় আর বলে যে এই গানটি আমি ছোটবেলায় গেয়েছিলাম। ঠিক সেই সময় হিয়ানের কাছে গানের গলাটা পরিচিত লাগে আর সে তখন রাহুলের মাকে চিনতে পারে। ছোটবেলায় মিয়ং নামের যে মেয়ের কণ্ঠে গান শুনে সে গানের প্রেমে পড়েছিল, আজ এত বছর পর সেই মেয়েটাকে সে সামনাসামনি দেখতে পেল। পরের দিন কোম্পানির বস জো হিয়ানকে ডেকে পাঠায় আর একটা ফাইল দিয়ে জানায় কোম্পানির ডিরেক্টর জিং বেশ কিছুদিন ধরে কাজে আসছে না, কারণ তার ওয়াইফ আর ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই সে আর এই কাজ করতে চায় না। তবে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী রিটায়ারমেন্টের আগ পর্যন্ত কেউ এই কাজ ছাড়তে পারবে না, তাই যেভাবেই হোক তুমি তাকে কোম্পানিতে ফেরানোর একটা ব্যবস্থা করো। এসব শুনে হিয়ানের অনেক খারাপ লাগে, কারণ সে তার অনেক ভালো বন্ধু ছিল। তো এরপর হিয়ান জিংকে ফলো করতে শুরু করে আর একটি গলির মধ্যে ঢুকতেই পেছন থেকে তার মাথায় পিস্তল ঠেকায়। আসলে জিং বুঝে গিয়েছিল কেউ একজন তাকে ফলো করছে। সে ভেবেছে হিয়ান হয়তো তাকে মারতে এসেছে, কারণ সে জানে কোম্পানির রিটায়ারমেন্ট করার আগে কাজ ছেড়ে দিলে মেরে ফেলাই কোম্পানির নিয়ম। তখন হিয়ান তাকে বলে আমি তোমাকে এখানে মারতে আসিনি, বরং কোম্পানি চাই তুমি আবার কাজে জয়েন করো। কিন্তু জিং তার কথা বিশ্বাস করে না আর পিস্তল দিয়ে তার মাথায় আঘাত করে জিং সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হিয়াং একটা জায়গায় যায় আর তার সাথে সেখানে রাহুলকে দেখা যায়। অর্থাৎ ওই দিন সে রাহুলকে মারেনি, বরং তাকে একটা দোকানের মধ্যে লুকিয়ে রেখেছে। রাহুল তাকে জিজ্ঞেস করে তুমি সেদিন আমাকে মেরে না ফেলে এখানে লুকিয়ে কেন রেখেছো? তখন হিয়ান বলে আমাদের কোম্পানির নিয়ম হলো কাজ শেষে অস্থায়ী কর্মচারীদের মেরে ফেলা, কিন্তু আমি তোমার পরিবারের কথা শুনে আমি তোমাকে মারতে পারিনি, তাই আমি তোমাকে এতদিন লুকিয়ে রেখেছিলাম। যদি কেউ জানতে পারে তুমি এখনো বেঁচে আছো তাহলে আমাদের দুইজনকেই মেরে ফেলবে। ওই দিন রাহুল এবং হিয়ান তাদের পরিবারকে নিয়ে বাইরে ডিনার করতে যায়। তারা সবাই একটা ভালো সময় কাটায়, কিন্তু রাহুলের পরিবার তো জানে না সে আসলে এতদিন কোথায় ছিল। এদিকে হিয়ান ছোটবেলার ক্রাশ মিয়ং এর সাথে আলাদা সময় কাটায়। মিয়নেরও হিয়ানকে বেশ ভালোই লাগছে। তাদের কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ হিয়াং এর কাছে অফিসের কল আসে। আসলে জিয়ং আমাদের কথা অমান্য করেছে, তাই তাকে মেরে ফেলার অর্ডার এসেছে। যেহেতু জিয়ং হিয়ানের ভালো বন্ধু, তবুও তাকে বাধ্য হয়ে এই অর্ডার ফলো করতে হয়। তাই হিয়ান তখনই জিয়ং এর বাসায় যায়। জিয়ং তাকে দেখে বুঝে যায় তাকে উপরে পাঠানোর আদেশ দিয়ে দেওয়া হয়েছে, তাই সে নিজেকে বাঁচানোর সবটুকু চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে হিয়ন তাকে কাবু করে ফেলে। মাথায় বন্দুক ঠেকিয়ে হিয়ন তাকে বলে তুমি চাইলেই এখান থেকে পালিয়ে যেতে পারবে, তবে জিয়ন বলে এমনিতেই আমার বেঁচে থাকার আর কিছুই অবশিষ্ট নেই, তার চেয়ে তুমি আমাকে মেরেই ফেলো। হিয়ান তখন গুলি চালায় এবং তার মিশন শেষ করে সেখান থেকে চলে আসে। পরদিন কোম্পানির সবাই মিলে এক জায়গায় বসে পার্টি করে। আসলে এটা হিয়ানের প্রমোশনের পার্টি। এতগুলো সফল মিশন শেষ করার কারণে তাকে এখন কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়েছে। তবে হিয়ানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এই প্রমোশন পেয়ে মোটেও খুশি না, মানে এই কোম্পানির কাজ তার পছন্দ না। পরের দিন হিয়ান মিয়ং এর সাথে বাইরে একটা কফি শপে দেখা করে। তখন সেই ক্যাফের মালিকের কাছ থেকে তারা জানতে পারে ক্যাফেটা সে বিক্রি করে দেবে। তখন মিয়ং বলে তারও খুব ইচ্ছা হয় একটা কফি শপ খুলতে, কিন্তু টাকার অভাবে সেটা করা সম্ভব হচ্ছে না। তখন হিয়াং তাকে বলে আমি ছোটবেলা থেকেই তোমার গান শুনতাম এবং তখন থেকে তোমার উপরে ক্রাশ খেয়ে বসে আছি। কথাটা শুনে মিয়ং মুস্কি হাসে। তো এভাবেই তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সময় কাটে। তারপর ঘুরে ফিরে সন্ধ্যায় যখন তারা ফিরছিল তখন রাস্তার মধ্যে সেই গোয়েন্দা হিয়াংকে দেখে চিনতে পারে আর তার কাছে এসে কথা বলার এক পর্যায়ে তাকে বলে তুমি কোথায় কাজ করো? তখন মিয়ং বিরক্ত হয়ে সেই গোয়েন্দাকে হিয়াং এর কোম্পানির কাঠ দিয়ে বলে দেখো সে কত ভালো একটা জায়গায় কাজ করে, শুধু শুধু তাকে সন্দেহ করা বন্ধ করো। এটা বলে তার
তারা সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে যেতেই হিয়াং দেখে সেখানে জিয়ংকে কিডন্যাপ করে আনা হয়েছে। অর্থাৎ সেদিন হিয়ান জিয়ানকে মারেনি। এতে কোম্পানির বস হিয়ানের উপরে অনেক রেগে যায় এবং বলে, অসম্পূর্ণ কাজটা তাহলে এবার তুমি শেষ করো, অর্থাৎ জিয়ংকে মেরে ফেলো। মরার আগে জিয়ং সবাইকে বলে এই কোম্পানিটা একটা পাগলা গারদ, মানুষ মারা কিভাবে কোনো কাজ হতে পারে। এসব শুনে ম্যানেজার জিয়ং এর গলায় ফাঁস দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর দেখা যায় মিয়ং এর দেয়া সেই কার্ডের ঠিকানা দেখে সেই গোয়েন্দা তার দলবল নিয়ে হিয়ং এর অফিসে আসে, কিন্তু তারা অফিসে এসে সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। তাদের কাছে সবকিছু একদম স্বাভাবিক লাগে, তাই তারা অফিস থেকে চলে যায়। আসলেই অফিসের প্রত্যেক কর্মচারী একজন ভয়ঙ্কর খুনি, ঠিক হিয়নের মতো, কিন্তু অফিসে ছদ্মবেশে থাকার কারণে কেউই তাদের সন্দেহ করে না। এদিকে হিয়ানকে সন্দেহ করে অফিসে পুলিশ আসার কারণে জিয়ং তাকে গালিগালাজ করে আর কিল ঘুষি মারতে থাকে। সে বলে, পুলিশকে কেন তুমি অফিসের কার্ড দিয়েছো? হিয়ান তার কোনো কথার উত্তর না দিয়ে সরি বলে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং সবকিছু মুখ বুজে সহ্য করে। সে যদি ম্যানেজার না হতো তাহলে হিয়াং এখানেই তার 12টা বাজিয়ে দিত। এরপর হিয়াং মিয়ংকে ডিনারের আমন্ত্রণ জানায় আর কথা বলার ফাঁকে সে মিয়ংকে বলে, আমি ওই কফি শপটা তোমাকে দ্রুতই কিনে দেব। সে আরো বলে, ছোটবেলা থেকেই তোমার গান শুনে তোমার প্রেমে পড়েছি, তাই জীবনের বাকি সময়টা তোমার সাথেই কাটাতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। হিয়াং এর মুখে কথা শুনে মিয়ং অনেক খুশি হয়, কারণ এই কয়দিন সেও হিয়ংকে ভালোবাসতে শুরু করেছে। তাই হিয়াং সিদ্ধান্ত নেয় মিয়ংকে বিয়ে করার এবং তার সাথে বসবাস করার, আর এজন্য সে ওই মানুষ মারার কোম্পানির কাজ ছেড়ে দিবে। এরপর একদিন তারা মিয়ং এর জন্য সেই ক্যাফেটা কিনতে যায়, আর সেই সময় কেউ একজন তাদের ছবি তোলে আর সেই কোম্পানির বসকে পাঠিয়ে দেয়। রাহুলের মায়ের সাথে হিয়ানকে দেখে কোম্পানির বস রেগে যায়। তাছাড়া হিয়ান যে রাহুলকে হত্যা করেনি এই বিষয়েও বস জেনে যায়। বস হিয়ানের এই কাজ কোনোভাবেই মেনে নিতে পারে না, আর তখনই সে হিয়ানকে হত্যা করতে দলের অন্য লোকদের নির্দেশ দেয়। তো এরপরে ওই অফিসের দুজন কর্মচারী হিয়ানকে অন্য একটা মিশনের কথা বলে কোথাও নিয়ে যেতে থাকে। তবে তাদের হাবভাব দেখে হিয়ান বুঝতে যায় এই মিশনের আসল টার্গেট সে নিজেই। আর ঠিক তখনই সামনে বসে থাকা ছেলেটা তার উপরে হামলা করে। প্রথমে হিয়ান তাদের মারতে চায় না এবং তাদের বলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তারা হিয়ানের কোনো কথাই শোনে না। তাই বাধ্য হয়ে হিয়ান ছেলেটাকে মেরে ফেলে। এখন শুধুমাত্র তাদের সাথে থাকা মেয়েটা বেঁচে আছে। মেয়েটা তাকে বলে, তোমার ব্যাপারে কোম্পানি সব তথ্য জেনে গিয়েছে। জবাবে হিয়ান বলে, তুমি চাইলে তোমার প্রাণ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু মেয়েটা কোনো কথা শোনে না এবং হিয়ানের উপরে আক্রমণ করে। আর তাদের দুজনের মারামারির মধ্যে হঠাৎ একটা গাড়ি এসে মেয়েটাকে ধাক্কা দেয়। এদিকে হিয়ান ভাবে, বস যেহেতু আমাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছে, তাহলে রাহুলের পরিবারও এখন নিরাপদে নেই। তাই সে রাহুল ফোন করে আর সবাইকে নিয়ে তার কাছে আসতে বলে। এরপর তারা সবাই মিলে হিয়ানের বন্ধু মুসার বাড়িতে যায়, কারণ সে জানতো মুসাই তার একমাত্র বিশ্বস্ত বন্ধু, আর এই খারাপ সময়ে তাকে সাহায্য করার মতো কেউ থাকলে সে একমাত্র। মুসা হিয়ানকে বলে, তুমি তো জানো আমাদের কোম্পানি কতটা নিষ্ঠুর, তাই কোম্পানি রুলসের বাইরে গিয়ে কোনো কাজ করা তোমার উচিত হয়নি, আর এতে করে তোমার নিজের জীবনের ঝুঁকি বেড়ে গেল। তারপর হিয়ান রাহুলের পরিবারকে তার আসল পরিচয় জানায়। সে কোথায় চাকরি করে, কি কাজ করে, এসব কিছু খুলে বলে। আর এটাও বলে যে রাহুল কোথায় কাজ করত আর এতদিন বা কোথায় ছিল। এসব কথা জানতে পেরে মিয়ং খুবই কষ্ট পায় আর হিয়াং এর উপরে ভীষণ রেগে যায়। পরদিন হিয়াং তার বাসায় যায়, কারণ বাসার বেসমেন্টে সে তার সকল টাকা পয়সা লুকিয়ে রেখেছিল। সেখানে সে কোম্পানির অনেক মানুষকে দেখে যারা তাকে মারতে এসেছিল। হিয়াং তাদের চোখ ফাঁকি দিয়ে তার সব টাকা পয়সা নিয়ে আবারও মুসার বাড়িতে ফিরে আসে। আর আসার পথে সে তার বসকে ফোন করে জানায় সে আর এই কোম্পানিতে কাজ করবে না। এরপর মুসার বাড়িতে এসে সে কোম্পানির লোকদেরকে দেখতে পায় আর ভাবতে থাকে কোম্পানির লোকেরা রাহুলের পরিবারের কোনো ক্ষতি করলো না তো। এসব ভাবতে ভাবতে সে মুসার ঘরে পৌঁছায়, কিন্তু মুসার ঘরে সে এমন কিছু দেখতে পায় যা দেখে সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পায় কোম্পানির লোকেরা রাহুলের পরিবারের সকলকে গান পয়েন্টে রেখেছে। আর হিয়াং তখন বুঝতে পারে বন্ধুত্বের মুখোশের আড়ালে আসলেই মুসা তার সাথে বেইমানি করেছে। মূলত মুসা কোম্পানির লোকদেরকে ডেকে রাহুলের পরিবারকে জিম্মি করে রেখেছে এবং সে এসব করেছে শুধুমাত্র টাকার জন্য। এদিকে হিয়ান
তার সব থেকে বিশ্বস্ত বন্ধুর এমন জঘন্য রূপ দেখে একেবারেই পাথর হয়ে যায় আর মুসাকে অনুরোধ করতে থাকে যেন রাহুলের পরিবারকে ছেড়ে দেয়, কিন্তু মুসা তার কোনো কথাই শোনে না, উল্টো বন্দুক নিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আর যখনই মুসা তাদের উপরে গুলি চালাতে যাবে ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই ইয়ং কোম্পানির লোকজন আর মুসার উপরে হামলা করে আর তখন মুসাও গুলি ছোড়া শুরু করে আর গুলাগুলির এক পর্যায়ে মুসার ছোড়া এক গুলি মিয়ং এর বুকে লাগে আর এটা দেখে ইয়ং গুলি করে মুসার বুক ফুটো করে দেয়। এদিকে গুলির আঘাতে মিয়ং মারা যায়। মিয়ং এর মৃত্যুতে খুবই কষ্ট পায় আর তখনই তার মাথায় জেদ চাপে সে এনসিএম কোম্পানিকে শেষ করে দিতে যায়। পরের দিন বুলেট প্রুফ জ্যাকেট পরে কোম্পানির দিকে রওনা হয় ইয়াং। এরপরে হাতে করে বড় একটা বন্দুক নিয়ে ইয়াং সেই কোম্পানিতে প্রবেশ করে আর রিসেপশনিস্টের কাছে জানতে চায় ম্যানেজার কোথায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন হিয়াং সোজা হাঁটতে শুরু করে কিন্তু পিছন থেকে সেই রিসেপশনিস্ট মহিলা হিয়াং এর দিকে বন্দুক তাক করে। হিয়াং ইশারায় তাকে বন্দুক নামাতে বলে, কিন্তু সেই মহিলা হিয়াং এর কথা না শুনে তার দিকে গুলি চালায়, কিন্তু হিয়াং পাল্টা গুলি করে তাকে মেরে ফেলে আর সে ম্যানেজারকে কোথাও খুঁজে পায় না। তখন অফিসে থাকা অন্য কর্মচারীরা হিয়াংকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে বলে, কিন্তু হিয়াং সকল কর্মচারীদেরকে বলে তোমরা যদি মরতে না চাও তবে এখনই অফিস ছেড়ে পালিয়ে যাও। তবে তারা সবাই যেহেতু একই পথের পথিক ছিল সে কারণে হিয়াং এর এই হুমকি তাদের কাছে কিছুই মনে হচ্ছিল না, তাই তারা হিয়ানের কথার তোয়াক্কা না করে তার উপরে গুলি চালায়। আর ঠিক তখন হিয়াং পিস্তল উঁচিয়ে একের পর এক গুলি করা শুরু করে। বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে হিয়াং এর গায়ে কোনো গুলিই লাগে না, উল্টো হিয়াং এর গুলির সামনে তাদের প্রতিরোধ কোনো কাজেই আসে না। আর এরই মধ্যে হিয়ান সেই গোয়েন্দাকে ফোন করে কোম্পানিতে আসতে বলে। এরপর সে ওই গোপন স্থানে পৌঁছায় যেখানে ওর বস থাকে। সেখানে গিয়ে হিয়াং দেখতে পায় বন্দুকের গুলি পাল্টানো কাজ করা মহিলাটা সেখানে বসা আর হিয়ান তাকে দেখতে পেয়ে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু মহিলাটা হিয়ানের কোনো কথা না শুনে তার উপরে গুলি চালায়। তখন হিয়ান পাল্টা গুলি চালিয়ে মহিলাটার ভবলীলা সাঙ্গ করে দেয়। এরই মধ্যে বসের নিরাপত্তায় নিয়োজিত এক মার্শাল আর্ট মাস্টার হিয়াং এর সাথে মারামারি করা শুরু করে আর তারা দুজনই সমান তালে মারামারি করতে থাকে যেন কেউই কারোর থেকে কম নয়। ঠিক তখন হিয়াং একটা বন্দুক দেখতে পেয়ে ড্রাইভ করে বন্দুকটা নিয়ে গুলি করে মাস্টারের মাস্টারই খতম করে দেয়। এরপর সে বসের রুমে আসে আর দেখতে পায় বসের সাথে একজন বডিগার্ড রয়েছে। বস তাকে বলে তোমাকে আমি এত কিছু দিয়েছি, আজ তুমি কিনা আমাকে মারার জন্য এসেছো। ইহান তখন বসকে বলে তুমি নিজের প্রয়োজনে এতদিন আমাকে ব্যবহার করেছিলে আর প্রয়োজন শেষ আমাকে মেরে ফেলতে তুমি লোক পাঠিয়েছিলে, তোমার ক্ষমতা নেই। এ কথা বলার সাথে সাথে বসের সাথে থাকা লোকটা হিয়ানকে গুলি করে, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে হিয়ানের কিছুই হয় না আর সেই লোকটাকে গুলি করে হিয়ান মেরে ফেলে। এই ফাঁকে বস হিয়ানের দিকে বন্দুক গুছিয়ে গুলি করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কে যেন বসকে গুলি করে দেয়। হিয়ান দেখতে পায় পিস্তল হাতে সামনে রাহুল দাঁড়িয়ে আছে আর রাহুল ওই বসকে গুলি করে দেয় আর হিয়ান রাহুলকে বলে তুমি পেছনের রাস্তা দিয়ে এখান থেকে চলে যাও। এ সময় ম্যানেজার জং এসে হিয়ানকে আক্রমণ করে আর তাকে গান পয়েন্টে রেখে বলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু হিয়ান সুযোগ মতো জং এর গলায় একটা রশি দিয়ে ফাঁস লাগিয়ে তাকে মেরে বিল্ডিং থেকে তার বডির নিচে ফেলে দেয়। এরপর হিয়াং রাহুলকে বলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও, কারণ তুমি এখনো অনেক ছোট আর তোমার ভবিষ্যৎ এখনো পড়ে রয়েছে। কাজের বাহানায় নিজের জীবনটা নষ্ট করে দিও না, সেই মানুষটাকে সময় দিও যাকে তুমি অনেক ভালোবাসো। অলরেডি দেখা যায় বিল্ডিং এর নিচে অনেক মানুষ জড়ো হয়েছে আর সেখানে পুলিশও চলে এসেছে আর হিয়াং তখন নিজে নেমে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই সুযোগে রাহুল সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গল্পের একেবারে শেষ দৃশ্যে দেখানো হয় যখন হিয়াং প্রথমবার এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল। ওই দিন সে বেশ নার্ভাস ছিল আর সিভিতে তার মুখ গোমরা করা ছবি দেখে সে তখনই পাশের একটা স্টুডিওতে যায় এবং সিভিতে লাগানোর জন্য হাসি দিয়ে একটা ছবি তোলে। আর এই দৃশ্য দেখানোর সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়। আসলে কোরিয়ান সিনেমাগুলো সব সময় ইউনিক হয়। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।